প্রণয়িনী অন্তিম পর্ব। মধ্য দুপুর, সবে ক্লাস শেষ করে ভার্সিটি থেকে বেরিয়েছি। আশেপাশে একটা রিকশাও নেই। এদিকে সূর্যের কড়া আলো মাথায় পড়ছে। গরমে ঘেমে নিয়ে একাকার অবস্থা। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অতিষ্ঠ হয়ে হাঁটা ধরলাম। সামনে থেকে রিকশা বা কিছু একটা পেলে উঠে পড়ব। হঠাৎই একটি কালো মতো লোক এসে আমার সামনে দাঁড়ালেন। থমকে দাঁড়াই আমি। লোকটার চোখে কালো চশমা, পরনে খয়েরি শার্ট। লোকটির হাতে কাগজ এগিয়ে দিয়ে বিনয়ী কণ্ঠে বললেন, এই ঠিকানাটা একটু বলতে পারবেন ম্যাম? আমি ওনার বাড়িয়ে দেওয়া কাগজে চোখ বোলালাম। হিজিবিজি লেখা, ভালো করে বুঝতে হাতে নিলাম। ভ্রু কুঁচকে মনোযোগ দিতেই টের পেলাম পাশে সাই করে একটি গাড়ি এসে দাঁড়িয়েছে কেবল। মাথা ঘামানোর মতো ব্যাপার ছিল না বলে তাকায়ও নি। গাড়ির দরজা খুলে গেল সেকেন্ডে। আমি কোনো কিছু ভালো করে বোধগম্য করার পূর্বেই গাড়ির ভেতর থেকে কেউ একজন হাত খপ করে ধরল। আমি ভোরকে ভয় পেয়ে তাকানো মাত্রই আগন্তুক ব্যক্তি রীতিমতো টেনে ভেতরে ঢুকিয়ে নিল আমাকে। প্রচণ্ড আতঙ্কে আমার কলিজা ছলকে উঠল। হৃৎপিণ্ড বিকল হয়ে বিট থামল। শ্বাস বন্ধ হয়ে মরে যাচ্ছি মনে হলো। আগত পরিস্থিতি আন্দাজ করার আগেই দুনিয়া অন্ধকার করে অক্ষিপল্লব বুঝে ফেললাম। জ্ঞান হারাতে হারাতে টের পেলাম একটি ভারী কণ্ঠে কেউ বলছে, স্যার, ম্যাডাম অজ্ঞান হয়ে পড়েছেন। মুখে পানির ঝাপটায় চোখ মেলে তাকাই আমি। এইটুকুতেই নিজেকে কেমন দুর্বল আর আধমরা মনে হচ্ছিল। ঝাপসা ঝাপসা দৃষ্টি মেলে তাকাতেই মুখের সামনে দৃশ্যমান হলো কতগুলো পুরুষালী অবয়ব। শতচকিত হয়ে পূর্ণ দৃষ্টিতে দেখলাম। মুহূর্তেই পেছনের সব ঘটনা মাথাচাড়া দিল। হঠাৎ এক লোক এসে আমাকে ঠিকানা জিজ্ঞেস করা, কেউ একজন গাড়ির মধ্যে আমাকে টেনে নেওয়া, সবটা মনে পড়তেই তীব্র ভয় ডরে কাঁপাকাঁপি শুরু হলো। আমাকে কি কিডন্যাপ করা হয়েছে? কিন্তু আমার বাবার তো টাকা পয়সা নেই। না, আমি ধনী দুল্লালি। তবে কেন? এই কেনর উত্তর জানতে আমি উপস্থিত সবাইকে ভালো করে একবার করে দেখলাম। কমসে কম 7-8 জন মোটা তাজা লোক দেখে আমার আত্মা শুকিয়ে গেল। এরা কি চায়? কেন ধরে এনেছে আমায়? আমার অত্যাধিক ঘর্মত্মক চেহারা বরাবর ঢোক গেলা দেখে একজন প্রশ্ন করলেন, পানি খাবেন ম্যাডাম? আমি বিস্ময়ে চুপচাপ পাতা ফেললাম চোখের। এত সুন্দর করে প্রশ্ন কেন কিডন্যাপারের? মনে হয় ওরা কিডনি পাচারকারী, তাই জন্য আমাকে পানি টানি খাইয়ে সুস্থ রাখতে চাইছে। এই আকাশকুসুম ভাবতেই আমার পিপাসা দ্বিগুণ বেড়ে যায়। জোরে জোরে মাথা নেড়ে হ্যাঁ বোঝাতে লোকটি অন্য আরেক লোককে ইশারা করলেন। সে তৎপর ছুটে গেল। মিনিটের মাথায় হাতে করে নিয়ে এলো এক বোতল সাদা মিনারেল ওয়াটার। রীতিমতো বোতলের ছিপি খুলে হাতে দিল আমার। কম্পিত হস্তে বোতল ধরেই চুমুক বসালাম। ঢকঢক করে খেয়ে নিলাম প্রায় অর্ধেকটা। লম্বা শ্বাস ফেলে মুখ মুছে ফের ওনাদের দিকে চোখ দিলাম। একটু ধাতস্থ হয়ে ভীতকণ্ঠে শুধালাম, আমাকে এখানে কেন এনেছেন? অন্য এক লোক উত্তর দিল, দরকার ছিল ম্যাডাম। আপনার শরীর এখন কেমন লাগছে? দুর্বল লাগছে না তো? আমার ভারী মেজাজ খারাপ হলো এই লোকের উতলানো দরদ দেখে। মানে, তোরা হার্ট অ্যাটাক করার মতো করে অপহরণ করে এনে এখন জিজ্ঞেস করছিস কেমন লাগছে? যা ঝটকা খেয়েছি তাতে তো আমি মরেও যেতে পারতাম। আমি তিরিক্ষি মেজাজে ভয় ডর ক্ষণিকের জন্য ভুলে যাই। সরাসরি প্রশ্ন করলাম, কি চাই আপনাদের? কত টাকা চাইবেন আমার বাবার কাছে? এই মুহূর্তে আমি চেয়ারে বসে, বাকি লোকগুলো আমার চারপাশে ঘিরে। প্রশ্নটায় একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করলেন। তার মধ্যে একজন বললেন, টাকার জন্য তো আপনাকে আনা হয়নি ম্যাডাম। আমি ভ্রু কুঁচকে বললাম, টাকার জন্য আনা না হলে
কি আমার চেহারা দেখতে এনেছেন? তৎক্ষণাৎ একটু আগের কিডনি পাচারের কথাটাই ফের মাথায় চাড়া দিল। ইয়া আল্লাহ, এর মানে সত্যিই এরা আমার কিডনি নিয়ে নেবে? ভয়ে আমার হাঁটু থরথর করে কাঁপাকাঁপি শুরু করলো। কাঁপা কণ্ঠে বললাম, তাহলে কেন এনেছেন? স্যারের অর্ডার ম্যাডাম। আমার সবে শিথিল হওয়া কপাল পুনরায় বেঁকে বসে। কোন স্যার? অন্য একজন লোক বিনয়ী অথচ মোটা কণ্ঠে বললেন, ম্যাডাম আপনি একটু চুপ করে বসুন, স্যার এক্ষুনি এসে পড়বেন। আরে, কথাটুকু সম্পূর্ণ না করেই নিজেই থেমে যায়। ডুব দিলাম গভীর ভাবনায়। এদের কোন স্যার আমাকে তুলে আনতে বলেছে? সেই কৌতূহলে সব ভুলে চুপচাপ বসে রইলাম। চোখ বোলালাম চারপাশে। দুটো সোফা, একটা চেয়ার আর দুটো ফুলদানি, একটা ড্রেসিং টেবিল। এছাড়া ঘরে আর কিছু নেই। দেওয়ালগুলো পুরনো, জায়গায় জায়গা থেকে রং খসে পড়ছে। আমি ঠিক কোথায় কিছুতেই বুঝে উঠতে পারলাম না। তখনই বাইরে থেকে একটি রাশভারী কণ্ঠে ভেসে এলো, মেহবুব, স্যার এসেছেন। মেহবুব নাম যার, তিনি দৌড়ে গেলেন দরজার কাছে, ছিটকানি টানলেন দ্রুত হাতে। আমি মেহবুব লোকটার পেটের ফাঁক দিয়ে উকিঝুঁকি দেওয়ার চেষ্টা করলাম। কণ্ঠস্বর কেমন শোনা শোনা লাগছে। তাছাড়া স্যারটা কে যে আমার মতো এমন অসহায় অবলা মেয়েকে অপহরণ করলো? কি আছে আমার কাছে? আমার ব্যাগ হাতালে 10 টাকার 6টা নোট ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না। ঠিক সেই সময় দৃশ্যমান হলো নাম না জানা স্যারের চাঁদ বদন। আমি বেখেয়ালে তাকিয়ে চোখ নামালেও সজাগ হলাম নিমেষে। চট করে মাথা তুলে ফের তাকালাম। চোখের সামনে পরিচিতি সেই মুখখানি দেখতেই সমগ্র শরীর হিম হয়ে এলো। রুদ্র রোশন চৌধুরী। উনিই কিডন্যাপ করিয়েছেন আমাকে। ভাবতেই আমার মাথা ঘুরতে শুরু করে। উনি দরজা ছেড়ে এসে ভেতরে ঢুকলেন, হাতে শপিং ব্যাগ। কিছু বলতেও হলো না। ঘরের লোকগুলো সবাই একে একে আলগোছে বেরিয়ে গেল। রুদ্র দরজা লাগালেন, উপর নিচ দুটো ছিটকানি লাগালেন, এগিয়ে এলেন আমার দিকে। ওনার প্রত্যেকটা শব্দযুক্ত কদম অন্তরাত্মা কাঁপিয়ে তুলছে আমার। সকালবেলা ওনাকে রিজেক্ট করার ফল যে এসব কিছু বুঝতে খুব বেশি দেরি হলো না। এখন কি উনি প্রতিশোধ তুলবেন? উনি আরেকটু কাছাকাছি আসতেই আমি তড়াক করে উঠে দাঁড়ালাম, লাফিয়ে গেলাম রুমের এক কোণে। আঙুল তুলে শাসিয়ে বললাম, খবরদার আমার কাছে আসবেন না। পরপর ঘটনাগুলোই ভ্যাবাচ্যাকা খেলেন উনি। হতবুদ্ধি হয়ে চেয়ে রইলেন অল্প সময়। এরপর ঠোঁট একপাশে বেঁকে গেল ওনার, মাথা নেড়ে সূক্ষ্ম হাসলেন। স্পষ্ট বুঝলাম আমার শাসানোটাকে তাচ্ছিল্য করলেন উনি। খুব রাগ চেপে ধরল আমাকে। উনি আরেক পা বাড়াতেই খিটমিট করে বললাম, এগোবেন না বলে দিচ্ছি, খুব খারাপ হবে। উনি ভ্রু নাচালেন। তাই? ওনার এই তাই বলার ধরনে আমার সবটুকু সাহস, আত্মবিশ্বাস নেতিয়ে গেল। উঁচু করা আঙুল ভেঙে এলো। ভয় লাগলো। উনি আমার ক্ষতি করবেন না তো? কঠিন চেহারা নিমেষেই নরম হলো আমার। অনুরোধ করে বললাম, আমাকে যেতে দিন না প্লিজ। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাই না? উনি হাতের শপিং ব্যাগগুলো সোফার ওপর রাখতে রাখতে বললেন, কে বলল করেননি? আপনি আমার যা করেছেন তা আর কেউ করেনি। কি করেছি আমি? উনি ঘাড় কাত করে তাকালেন এবার। পরক্ষণে চোখ ফিরিয়ে নিয়ে বললেন, এগুলো পরে তৈরি হন, ওদিকে ওয়াশরুম যান। ওনার শান্ত সুন্দর কণ্ঠস্বর শুনে একটু অস্বস্তি হলো। উদ্দেশ্য খারাপ হলে তো এতক্ষণে অপেক্ষা করতেন না নিশ্চয়ই, এসেই ঝাঁপিয়ে পড়ত না। কি বলির পাঁঠার মতো আমাকে সাজিয়ে গুছিয়ে তারপর তৈরি হতে বললেন কেন না হলে? আমি উৎকণ্ঠিত হয়ে শুধালাম, কি আছে এতে? নিজেই দেখে নিন। আমি জিভ দিয়ে ঠোঁট ভিজালাম।
দাঁড়িয়ে রইলাম তবুও। উনি না সরলে যাব কেন? আশ্চর্যভাবে আমার মৌনতা বুঝে নিলেন উনি, সরে দাঁড়ালেন। আমি চটজলদি গিয়ে ব্যাগ হাতালাম। বড়সড় ধাক্কা খেলাম মুহূর্তে। ভেতরে বিয়ের বেনারসি, ওড়না, গয়না আর সাজার টুকিটাকি জিনিসপত্র দেখে মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা হলো। দু চোখ ভর্তি প্রশ্ন নিয়ে ওনার দিকে তাকালাম। উনি আমার দিকে চেয়ে আছেন। আমার কণ্ঠরোধ হয়ে আসছিল কেন যেন। খুব বেগ পুইয়েই জিজ্ঞেস করলাম, এগুলো দিয়ে কি হবে? উনি টানটান হয়ে দাঁড়িয়ে বললেন, বেনারসি দিয়ে কি করে সেটা আমিও জানি, কিন্তু আমি বুঝতে পারছি না এসব আমি পড়তে যাব কেন আমাকে পড়তে বলা হচ্ছে। আমার কণ্ঠে তেজ। উনি ভনিতা ছাড়াই বলে দিলেন, আজ আপনার বিয়ে, আপনি বিয়ের কনে, তাই বেনারসি পরবেন, সিম্পল। উনি যেভাবে সিম্পল বললেন আমার কাছে ততটাই দুর্বোধ্য ঠেকল। নাক মুখ কুঁচকে বললাম, আমার বিয়ে মানে? উনি খানিক বিরক্ত হলেন, ফোঁস করে শ্বাস ফেললেন, ঘোষণা করলেন, এটা কাজী অফিস। আজ এই মুহূর্তে আপনার সঙ্গে বিয়ে হচ্ছে আমার। এত কথা না বলে তৈরি হয়ে আসুন। আমার কান দুটো ঝাঁঝা করে উঠল। চোখের সামনে পুরো পৃথিবী দোদুল্যমান। আর্তনাদ করে বললাম, কি বলছেন এসব? আমি আপনাকে বিয়ে করব না। এতক্ষণ শান্ত থাকা মানুষটা নিমেষেই হারিয়ে গেলেন। তপ্ত জ্বলন্ত চোখে চাইলেন আমার দিকে। খুব ঠান্ডা অথচ কড়া কণ্ঠে বললেন, এই শব্দগুলো আপনি আর উচ্চারণ করবেন না সেজুতি। বিয়ে আপনার আমাকেই করতে হবে। আমি নিভে যাইনি, উল্টো তেতে বললাম, মগের মুলুক নাকি? আপনি যা বলবেন তাই হবে? এটা আমার লাইফ, আমি বুঝবো। আপনি ঠিক করার কে? আমি আপনাকে বিয়ে করব না। সঙ্গে সঙ্গে উনি কনুই চেপে ধরলেন আমার। হ্যাচকা টান মেরে নিয়ে গেলেন ওনার কাছে। দন্ত পিষে বললেন, আমাকে রাগাবেন না সেজুতি। জোর করে তুলে এনেছি বলে জোর করে আপনাকে দিয়ে কাগজে সই করাতে ভালো লাগবে না আমার। ভালোই। আমি মাঝপথেই ক্ষেপে বললাম, কিসের ভালোই? আপনার লজ্জা করছে না? তুলে এনে আবার সেটা বড় মুখ করে বলতে? এতটা নীচ একটা মানুষ কি করে হতে পারে? একদিনের দেখায় একটা মেয়েকে প্রেমপত্র দিয়েছেন, বিয়ের প্রস্তাবও পাঠিয়েছেন, আবার সে বিয়ে না করতে চাইলে তাকে তুলে এনে আনছেন। ছি। উনি তীব্র ক্ষোভে আমার হাত আরও জোরে চেপে ধরলেন। কনুইয়ের জায়গাটা ওনার আঙুল বসে গেল। ব্যথায় চোখ খিচে ফেলতেই ফের শিথিল করলেন হাত। বললেন, হ্যাঁ আমি নীচ। আপনার জন্য একবার কেন, প্রতিবার নীচ হতে রাজি আছি। কিন্তু ভুলেও ভাববেন না এসব বলে আপনি আমার ইগোকে হার্ট করবেন আর আমি রেগেমেগে আপনাকে ছেড়ে দেব। সেটা কখনোই হবে না। আমার সাথেই বিয়ে হবে আপনার, তাও এক্ষুনি। এতক্ষণ ভালোভাবে বললাম, আপনার কাছে ভালো লাগেনি, তাই আমার দ্বিতীয় রূপটাও আপনাকে দেখাবো। আই হ্যাভ নো প্রবলেম। আমি মৃত্যুপাতক হাসলাম। নির্ভীক কণ্ঠে বললাম, যা ইচ্ছে করুন, যা মন চাইছে বলুন, কিন্তু বিয়ে আমি আপনাকে করব না। আপনার মতো একজন মানুষকে বিয়ে করার চেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়া ভালো। উনি প্রচণ্ড জোরে ধমকে উঠলেন, শ্যাট আপ। ধমক খেয়ে কেঁপে উঠলাম আমি। ধরফড়িয়ে উঠল হৃৎপিণ্ডটা। উনি চোয়াল কটমট করে বললেন, বেশ, বিয়ে আপনাকে করতে হবে না, আপনি বাড়ি ফিরে যান। তবে হ্যাঁ, গিয়ে যখন জানবেন আপনার কারণে আরিশা আর অব্রের বিয়ে ভেঙে গেছে তখন? আমি বুঝতে না পেরে বললাম, মানে সহজ। অব্র আমার কথায় সব করতে পারে। আমি না চাইলে ও আপনার বোনকে কোনো দিন বিয়ে করবে না। কথাটা আমার বিশ্বাসযোগ্য মনে হলো না, একটুও না। বরং হেসে বললাম, তাই নাকি? মানুষকে বোকা বানানোর আর কি পদ্ধতি আপনার রপ্ত আছে মিস্টার রুদ্ররোশন চৌধুরী? থাকলে সেগুলোও অ্যাপ্লাই করতে পারেন। তবে আমি আপনার কথাই ভুলছি না, ফর শিওর। উনি সূক্ষ্ম হেসে বললেন, গ্রেট।
রুদ্র রোশন চৌধুরীর স্ত্রীর মধ্যে এরকম অ্যাটিটিউড না থাকলে চলে? অ্যাকচুয়ালি আই থিঙ্ক উই আর মেড ফর ইচ আদার। আমি তিতিবিরক্ত হয়ে অন্যদিকে মুখ ঘোরাতেই উনি বললেন, আমি মিথ্যা বলিনি মিস সেজুতি। প্রমাণ চাই? ওয়েট অ্যান্ড সেকেন্ড। উনি পকেট থেকে ফোন বের করলেন। আমি চোখাচোখে চাইলাম। উনি অব্র ভাইয়ার নাম্বার ডায়াল করে লাউডে দিলেন। রিং হচ্ছিল। দুবারের মাথায় রিসিভ করলো ভাইয়া। কিছু বলার আগেই রুদ্র গম্ভীর গলায় বললেন, অব্র, তুই আমাকে ভালোবাসিস? ওপাশ থেকে ফটাফট উত্তর এলো, অবশ্যই ভাইয়া, আমার থেকেও বেশি। কি করতে পারবি আমার জন্য? তুমি যা বলবে ভেবে দেখ। যদি কিছু চাই দিতে পারবি? কেন পারবো না? তুমি আমার প্রাণ চাইলেও আমি রাজি। বলেই দেখো। রুদ্র আমার দিকে চেয়ে চেয়ে কথা বলছিলেন। অব্র ভাইয়ার কথায় চিবুক শক্ত করে বললেন, আরিশার সঙ্গে তোর বিয়ে হোক আমি চাই না। এই মুহূর্তে বিয়েটা ভেঙে দিবি তুই। ওপাশে ক্ষণিকের নীরবতা। অব্র ভাইয়া থমকে রইলেন। খানিকক্ষণ পর বললেন, কিছু হয়েছে ভাইয়া? রুদ্র আমার দিকে চেয়ে থেকে বললেন, কিছু হয়নি, তুই বিয়ে ভেঙে দে। অব্র ভাইয়া একটু চুপ থেকে বললেন, ওকে ভাইয়া, তুমি যা চাইবে তাই। এইটুকু শুনতেই আমার পায়ের নিচের জমি কেঁপে উঠল। সত্যি সত্যি অব্র ভাইয়া মেনে নিলেন? ঠিক শুনলাম আমি? এ কেমন ভালোবাসা ওনার! এ অবধি ওনার সঙ্গে আমার বহুবার ফোনে কথা হয়েছিল। দেখা হলো সেদিন। যখনই কথা বলতাম ভাইয়ার জিভের ডগায় আপুর কথা থাকতো। মনে হতো আপুই তার সব। অথচ সেই মানুষটি ভাইয়ের জন্য নিজের ভালোবাসার মানুষকে। আমি তাৎক্ষণিক আপুর চেহারাটা মনে পড়ল। বিয়ে ভেঙে গেলে ও সবার কাছে ছোট হয়ে যাবে। আমি তো দেখেছি কিভাবে ও বাবাকে রাজি করিয়েছিল। আপুর তো বিয়ে ঠিক হয়েছিল অন্য জায়গায়। কত অনুরোধ, কত কিছু সামলে শেষমেশ বাবা আম্মু মেনে নিলেন। এ নিয়ে কথাও কম শুনতে হয়নি। সব থেকে বড় কথা, আপু ভয়ানক কষ্ট পাবে, সইতে পারবে না। সামনের দিনগুলো আমি স্পষ্ট দেখছি যেন। আপু আমার সামনে বসে বসে কাঁদছে। অব্র ভাইয়া শোকে হা হুতাশ করছে, ধুকে ধুকে মরছে। না না, আমার জন্য আপুকে কষ্ট পেতে আমি দেব না, কিছুতেই না। আমি এলোমেলো মস্তিষ্ক নিয়ে রুদ্রের দিকে তাকালাম। ফোনের লাইনে তখন অব্র ভাইয়া হ্যালো হ্যালো করছেন। রুদ্র নিশ্চুপ হয়ে আমার দিকে তাকিয়ে। চিকন বাদামি চোখগুলোকে আমার সবচেয়ে নিষ্কৃষ্ট চাউনি বলে মনে হলো। ঠোঁট কামড়ে জবাব দিলাম, আমি রাজি। রুদ্রের অধর যুগল বেঁকে গেল ফের। হাসলেন উনি, বিজয়ের হাসি। কুৎসিত হাসিটায় গা জ্বলে উঠল আমার। চোখ ফিরিয়ে নিলাম। উনি অব্র ভাইয়াকে তুষ্ট কণ্ঠে বললেন, থাক, বিয়ে ভাঙার দরকার নেই, মজা করছিলাম তোর সঙ্গে। অব্র ভাইয়া হয়তো অবাক হয়েছেন, কথা বললেন না অনেকক্ষণ। এরকম লোক মজা করবেন আসলেই? এ কথা কি মানানসই? শেষে প্রাণ ফিরে পাওয়ার মতো করে শ্বাস টেনে বললেন, সত্যি বলছো ভাইয়া? যাক, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি তো জানো, তুমি চাইলে আমি আমার প্রাণটাও দিতে পারবো। এখন রাখছি। রুদ্র লাইন কাটলেন। দৃষ্টি তখন আমার দিকে। ফোন কান থেকে নামিয়ে আমাকে ভ্রু উঁচিয়ে বললেন, দাঁড়িয়ে আছো কেন? তৈরি হন। আমি অপেক্ষা করছি। বুকে পাথর আর মনের মধ্যে ওনার প্রতি অঢেল ঘৃণা চেপে আমি ব্যাগগুলো সমেত ওয়াশরুমে ঢুকলাম। কাঁদতে কাঁদতে শাড়ি জড়ালাম গায়ে। ভারী শাড়িতে দ্বিগুণ ফুলে উঠলাম যেন। মনে মনে ঘোষণা করলাম, এই লোককে আমি কোনোদিনও ক্ষমা করব না। দরজা খুলতেই দেখলাম রুদ্র সোফায় বসে, এক পায়ের ওপর তোলা অন্য পা ধীরে ধীরে নাড়াচ্ছেন। ফোন ঘাঁটছেন মনের সুখে। ইচ্ছা করছিল পাশের চেয়ারটা তুলে মাথায় মেরে দিই। থমথমে মুখ, ভেজা চোখ নিয়ে আমি বাইরে এলাম। শব্দ পেয়ে উনি চোখ তুললেন, চেয়েই থাকলেন কয়েক পলক। ওনার দৃষ্টিতে মুগ্ধতা ঝরঝর করে পড়লেও আমার সেই মুগ্ধতার প্রতি কোনো অনুভূতি জাগেনি।
হ্যাঁ, অস্বস্তি হয়েছিল, ভীষণ ভীষণ অস্বস্তি। রুদ্র উঠে এসে কাছে দাঁড়ালেন, ঠিক আমার সম্মুখে। পা থেকে মাথা অবধি চেয়ে বললেন, বউরা দেখতে এত সুন্দর হয়? আমি উত্তর দিলাম না, অনুভূতি শূন্য হয়ে তাকিয়ে থাকলাম। উনি আমার নির্জীব মুখশ্রী দেখে অল্প হেসে বললেন, এখন রাগ হচ্ছে তো? রাগ করুন যত ইচ্ছে। যখন এই আমিটাকে আপনি পুরোপুরি জানবেন, কথা দিচ্ছি আপনার সব রাগ ক্ষোভ উবে যাবে, আর শূন্য হৃদয় পূর্ণ হবে আমার প্রতি ভালোবাসায়। বুঝলেন আমার প্রণয়িনী? এই সুন্দর কথাটাও আমার উপর প্রভাব ফেলেনি। এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে প্রস্থান নিল। মহাবিরক্তি ফুটে উঠল চোখে মুখে। উনি তাতে ভ্রুক্ষেপ দিলে তো। খপ করে আমার হাত চেপে ধরে হাঁটা ধরলেন। যেতে যেতে বলেছিলেন, এই সুন্দর বউটাকে সারা জীবনের জন্য নিজের করার সময় এসেছে। উদাস মনে কাবিননামায় সই করেছি আমি। ভেতরে কি লেখা, কাজী সাহেব কি বলেছেন কিচ্ছু জানি না, দেখিও নি। বিয়ে শেষে রুদ্র আমার কাছে এসে আমার পিঠ ছাড়িয়ে কাঁধে হাত রাখলেন। আমি রেগে মেগে তাকাতেই চোখ দিয়ে সামনের দিকে ইশারা করলেন। আমি কপাল কুঁচকে তাকালেই ক্লিক হলো ক্যামেরায়। বন্দি হলো রুদ্র আর আমার প্রথম একসাথে যুগল ছবি। সেকেন্ডের মাথায় ওনার হাত ঝাড়া মেরে সরিয়ে দিলাম। কড়া কণ্ঠে বললাম, বিয়ে হয়েছে বলে যখন তখন গায়ে হাত দেবেন না। এরপর হনহন করে বেরিয়ে পড়লাম কাজী অফিস থেকে। পা ছুঁড়ে ছুঁড়ে বাইরে এসে দাঁড়ালাম। কোনো তোয়াক্কাই দেখালাম না রুদ্রের অভিব্যক্তি জানার। আমার মাথায় তখন চিন্তা, অনেক অনেক চিন্তা। বাবা মা আপু এরা জানলে কি হবে, কেমন হবে তাদের প্রতিক্রিয়া। সকালে বড় মুখ করে বিয়ে করব না বলে আসা আমি এই বিকেলে এখন বধূ বেশে ওনার সামনে গিয়ে দাঁড়াবো। আত্মীয় স্বজন জানলে ছিছি করবে, বলবে মেয়ে পালিয়ে বিয়ে করেছে। আরও কত কি যোগ করবে তার সাথে কে জানে। আমার এক পৃথিবী সবটুকু ক্রোধ রুদ্রের ওপর চড়াও হলো। সব কিছুর জন্য ওই মানুষটাই দায়ী, আমার তথাকথিত স্বামী। রুদ্র আমাকে নিয়ে সোজা ওনাদের বাড়িতে এনেছেন, সাথে ডেকে পাঠিয়েছেন আমার পরিবারকেও। এতটা তাড়া আর এতটা সিরিয়াস ভঙ্গি ছিল ওনার যে বিয়ের আগে শ্বশুরবাড়িতে হাজির হতে হলো আমার আপু আরিশাকেও। আমাকে বধূর বেশে দেখে সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। প্রত্যেকেই যেন কথা বলতে ভুলে গেল। খানিকক্ষণ কেউ টু শব্দ অবধি করেনি। বড় বড় চোখে শুধু দেখেছিল আমাদের। আর আমি শক্ত পাথরের ন্যায় দাঁড়িয়ে। জোরপূর্বক এই বিয়ে, সামান্য দুঃখ যেন নেই আমার। অথচ শুধু আমিই জানতাম ভেতরটায় কি চলছিল। প্রকাণ্ড ঘূর্ণিঝড় যেন উল্টে পাল্টে দিচ্ছিল সব। এখন এই তিনটি মানুষকে কি জবাব দেব আমি? এই বিরাট সময়ের নীরবতা ভাঙলেন স্বয়ং রুদ্র। ঘোষণা করলেন, আমি আর সেজুতি 1 ঘন্টা আগে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছি। সেজুতি এখন শরীয়ত মোতাবেক আমার স্ত্রী। আর এটা বলতেই আমি আপনাদের ডেকেছিলাম। কথাটা উনি বাবাকে উদ্দেশ্য করে বলেছেন। বাবা হতাশ চোখে আমার দিকে তাকিয়ে। আমি একবার চেয়ে চোখ নামিয়ে ফেললাম। ওই দৃষ্টিতে দৃষ্টি মেলানোর সাহস আমার নেই। আম্মু কেঁদে কেঁদে বললেন, কিন্তু এভাবে বিয়ে করার কি দরকার ছিল বাবা? আমরা তো একদম মানা করিনি তোমাদের বিয়েতে। বলেছিলাম, আপনারা পুরোপুরি নিশ্চয়তাও দেননি আন্টি। তাই জন্য আমার এইভাবে বিয়েটা করতে হয়েছে। তুমি নিশ্চয়ই ওকে জোর করে বিয়ে করেছো রুদ্র। রুদ্রের মা ভীষণ রেগে বললেন কথাটা। রুদ্র একটুও বিচলিত না হয়ে জবাব দিলেন, না। মিথ্যা বলছো কেন? সেজুতি তো তোমাকে বিয়ে করতে চাইনি, আর সকাল অবধিও না। তাহলে কয়েক ঘন্টায় কি এমন হলো যে? সেটা ওনাকেই জিজ্ঞেস করো, উনি তো সামনেই আছেন। জেনে নাও আমি আসলেই ওনাকে জোর করে বিয়ে করেছি কি না। শেষ কথাটা বলতে বলতে রুদ্র আর চোখে আমার দিকে তাকালেন একবার। আন্টি সত্যি এগিয়ে এলেন, আমার দুবাহু নরম হাতে ধরে বললেন, আমার দিকে তাকাও সেজুতি। আমি তাকালাম। আন্টি
তীক্ষ্ণ চোখে চেয়ে প্রশ্ন করলেন, এই বিয়ে তোমার ইচ্ছেতে হয়েছে? আমি এক মুহূর্ত না ভেবে বললাম, হ্যাঁ। আন্টি হাত শিথিল হলো। পাশ থেকে আপু বিস্ময় নিয়ে বলল, তাহলে সকালে মানা করেছিলিস কেন? এমনি। আমার সংক্ষিপ্ত উত্তরে খুশি হলো না কেউ। আম্মু উঁচু কণ্ঠে বললেন, এমনি? এমনি কেমন কথা? আমরা যখন বিয়ের কথা তুলেছি তুই সাফ সাফ মানা করে সন্ধ্যাবেলায় বউ সেজে হাজির হয়ে বলছিস এমনি বিয়ে করেছিস? আমাদের জন্য ধৈর্য ধরা যেত না? এমন কি হয়ে গেল যে বড় বোনের আগে নিজের বিয়ে সেরে ফেললি? রুদ্র বরফ স্বরে বলে উঠলেন, আজকাল বড় ছোট কোনো ব্যাপার নয় আন্টি। অব্রও তো আমার ছোট, অথচ ওর বিয়ে আগে হতে যাচ্ছিল। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা হয়নি। আপনাদের কেন হচ্ছে? এটা কি স্বাভাবিক নয় বাবা? আমরা মধ্যবিত্ত মানুষ, তোমাদের মতো এত উঁচু বিত্তবান নই। আশেপাশে সবার কথা শুনে বেঁচে থাকতে হয়। তাছাড়া আমার মেয়ে থেকে এমন ছেলে মানুষই আমি আশা করিনি। আম্মু দীর্ঘশ্বাস ফেললেন, সাথে কেঁদে উঠলেন। আমার ভিতরটা ফেটে যাচ্ছিল তখন। কিভাবে পাথর হয়ে দাঁড়িয়ে আছি নিজেও দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। রুদ্র ওনার মায়ের দিকে ফিরে বললেন, তুমি তো সকাল অবধি চেয়েছিলে অব্রের আগে আমার বিয়ে হোক। বড় ছেলের বউয়ের মুখ দেখতে মরিয়া হয়ে গিয়েছিলে। তাহলে এখন এভাবে দাঁড়িয়ে আছো কেন? আন্টি চটে বললেন, তো কি করতে বলছো? ধেই ধেই করে নাচবো আমি? আমার মাথা হেট করে দিলে। সবাই কি ভাবছেন? এতক্ষণে নীরব অব্র ভাইয়া মুখ খুললেন, এগিয়ে এসে বললেন, কেউ কিচ্ছু ভাববে না মা। তোমরাই সামান্য বিষয় টেনে টুনে লম্বা করছো। আরে বাবা, ভাই তো নিজেই চেয়েছিল ঢাকঢোল পিটিয়ে বিয়ে করবে। সে যদিই রাজি হয়নি তখন। হতে পারে ওনাদের মধ্যে মনোমালিন্য হয়েছিল তাই। এখন মিটে গেছে, দুজন খুব খুশিতে বিয়ে সেরে ফেললো। হতে পারে না? আর তাই তোমরা হয়তো নড়াচড়া না করে ভাই আর সেজুতিকে মেনে নাও। ওদের দেখলেই বোঝা যাচ্ছে কতটা ক্লান্ত। তার উপর সেজুতি কি ভারী একটা শাড়ি পরেছে। ওর কষ্ট হচ্ছে না? ওরও বিশ্রাম দরকার। আমি কটমট করে অব্র ভাইয়ার দিকে তাকালাম। আমাকে সবথেকে বড় বাঁশটা তো এই লোকটাই দিয়েছে, আর এখন দরদ দেখাচ্ছে। হুঁ। অব্র ভাইয়ার কথাটা আন্টির ওপর প্রভাব ফেলল। তিনি ফোঁস করে এক নিঃশ্বাস ফেলে বাবার কাছে গিয়ে দাঁড়ালেন। বাবা থ মেরে দাঁড়িয়ে, মুখে রা নেই। আন্টি নম্র কণ্ঠে বললেন, যা হওয়ার হয়ে গেছে ভাইজান। ছেলে মেয়ে দুটো ভুল করেছে, ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আন্টি হাত জোর করতেই বাবা ব্যস্ত কণ্ঠে বললেন, না না আপা, আপনি কেন? রুদ্র প্রতিবাদ করে উঠলেন, আমরা ভুল করিনি মা, বিয়ে করা ভুল কাজ নয়। আন্টি চোখ বুজে ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেললেন, যার মধ্যে ছেলের প্রতি হতাশা ছিল। এরপর বাবাকে কোমল কণ্ঠে বললেন, আপনারা আর রাগ করে থাকবেন না, ওদের মেনে নিন। আমি তো সেজতিকে নিজের পুত্রবধূ হিসেবে সেদিনই মেনেছি যেদিন রুদ্র জানিয়েছিল ওর কথা। এখন আপনারাও যদি। বাবা একবার আমার দিকে তাকালেন। রুদ্র এ যাত্রায় আমার হাত ধরলেন, মুঠোয় পুরলেন পুরোটা। আমি চেয়েও ছাড়তে পারলাম না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আঙ্কেল, সেজুতিকে ভালো রাখার চেষ্টা করব আমি। ওনার সুন্দর গোছানো কথাটায় বাবা এতক্ষণে মুচকি হাসলেন। আমি প্রচণ্ড অবাক হয়ে ওনার দিকে তাকালাম। কথাটা হাস্যকর মনে হওয়ার কথা ছিল, অথচ আমার অদ্ভুত লাগলো কেমন যেন খুব বিশেষ কিছু মিশিয়ে ছিল তাতে। বাবা এসে আমাদের সামনে দাঁড়ালেন, রুদ্রের কাঁধে হাত রেখে বললেন, ভরসা করছি বাবা, মান রেখো। উনি ছোট করে বললেন, রাখবো। এরপর বাবা আমার দিকে তাকাতে আমি চোখ নামিয়ে ফেললাম। তীব্র অপরাধবোধে দেহ মন ছেয়ে গেল। টের পেলাম বাবা মাথায় হাত বোলাচ্ছেন। আমি চট করে মাথা তুলতেই বাবা ছলছল চোখে হাসলেন। আমার আকাশ ভেঙে কান্না পেল। ঝাঁপিয়ে পড়লাম বাবার বুকে। ইচ্ছা করলো গলা ফাটিয়ে বলতে, আমাকে নিয়ে যাও। এই রাক্ষসরূপী শয়তান লোকটার কাছে আমি থাকবো না, কিছুতেই না।
শেষমেশ বাড়ির সবাই মেনে নিলেন। বিয়ে হয়েছে, এখন করার তো কিছু নেই। বাবা আম্মু সবাই আমাদের মন ভরে দোয়া করলেন। সেদিনের মতো ঝামেলা মিটলেও আমার সুপ্ত রাগটা অবিচল, কারণ রুদ্র আবার জিতে গেলেন। এত বড় একটা অন্যায় করেও পার পেলেন। আমি না পাচ্ছিলাম কাউকে বলতে, না পাচ্ছিলাম সইতে। খুব করে চেয়েছিলাম যেন কেউ মেনে না নেয়, অথচ হলো না। এখানেও পূরণ হলো না আমার ইচ্ছা। রুদ্রের মা মানে আমার শাশুড়ি মা ভীষণ ভালো মানুষ। আমাকে প্রতিটি সম্বোধনে ওনার মা ডাকা চাই, এছাড়া যেন কথা বলেন না। এই মুহূর্তে আমি বসে আছি বিছানায়, বিশাল ঘরে তুলতুলে বিছানায় শক্ত মন নিয়ে আমি হাঁটুতে মুখ গুজে বসে। বিয়ের বেনারসিটা ছেড়ে এখন একটু পাতলা সুতির শাড়ি পরেছি। এত শাড়ি চোখের পলকে বাড়িতে হাজির হয়েছে। এনেছেন রুদ্র। মেয়েদের শপিং পছন্দ, জামা কাপড় গয়না এসব তাদের দুর্বলতা হলেও আমার মন কোনো কিছুতেই ভালো হয়নি। আমার থমথমে গোমড়া মুখ পাল্টায়নি। তবে একটা বিষয় সত্যি, আমাকে বউ হিসেবে পেয়ে আন্টি খুব খুশি হয়েছেন। রাতে বাবা মাকে না খাইয়ে ছাড়েননি, খোশ গল্পে মেতেছিলেন। প্রত্যেকটা কথায় ওনার খুশি ঝরে ঝরে পড়ছে। হয়তো গোয়ার ছেলের এতদিনে বিয়ে করেছে এই আনন্দে আটখানা আন্টির মন। বাবা আম্মু আপু বাড়িতে ফিরে গেছেন। তারপর আন্টি আলমারি থেকে তার দুটো বালা, নাকফুল আর একটা চিকন স্বর্ণের চেন পরিয়ে দিলেন আমায়। সাথে বললেন, আজ থেকে আমার মেজাজি ছেলেটার সব দায়িত্ব তোমার। আমি ওনার পা ছুঁয়ে সালাম করলাম। উত্তরে চুপ ছিলাম। ইচ্ছে করছিল একটা কিছু বলি, বা ওনাকে সত্যিটা খুলে বলে ফেলি যে আপনার ছেলে আমায় কিভাবে বিয়ে করলো, কিন্তু পারলাম না। দেওয়ালেরও কান আছে। বাই এনি চান্স রুদ্রের কানে খবর পৌঁছে যাক আর বিয়ে ভেঙে দিক আপুর। এরপর আর কি তুলকালাম ঘটাতে পারেন তাও আন্দাজের বাইরে। এই কদিনে লোকটাকে যেন চিনে ফেলেছি। ওনার প্রতিটি হাড়মজ্জায় শয়তানের বাস। সত্যি বলতে আন্টি যখন আমাকে এ ঘরে দিয়ে গেলেন, আমার হাত পা ছাড়িয়ে কান্না পেয়েছিল। লোকটার সাথে এক ঘরে থাকতে হবে ভাবলেই আজকে বিবশ হচ্ছি। ইজ্জতের উপর হামলা চালাবে না তো? যে জোর করে বউ বানাতে পারে সে জোর করে অধিকার ফলাতেও কতক্ষণ। আমার ভাবনার মধ্যেই ঘরে একটা জোড়া পায়ের শব্দ। চমকে তাকালাম, ভেবেছিলাম উনি এসেছেন। না, অব্র ভাইয়া। স্বস্তি পেলেও অব্র ভাইয়াকে দেখে মুহূর্তে মুখ কালো হয়ে গেল আমার। রাগ হলো। এই মানুষটার ভালোবাসার কোনো মূল্য এখন আমার কাছে নেই। অব্র ভাইয়া ভীষণ হাসি খুশি মুখ নিয়ে এসে আমার সামনে বললেন, সেজুতি, তুমি তো আমার ভাবি হয়ে গেলে এখন। কি ডাকবো বলো তো? কোন সম্পর্কটাকে জোর দেব? শালি নাকি ভাবি? শালি হিসেবে দুষ্টুমি করব নাকি ভাবির মতন? আমি ওনার দিকে না চেয়েই বললাম, একটারও প্রয়োজন নেই ভাইয়া। আপনি আমার সঙ্গে কথা না বললেই ভালো হয়। আমার কাটকাট জবাবে অব্র ভাইয়ার হাসিটা দপ করে নিভে গেল। সিরিয়াস হয়ে বললেন, মানে? কথা কেন বলবো না? এনিহাও তুমি কি আমার সাথে রাগ করেছো? আমি কি কিছু করেছি? আমি তাকালাম, চোখ ছোট ছোট করে বললাম, করেননি? ভাইয়া মনে করার খুব চেষ্টা করে বললেন, না, আমার তো মনে পড়ছে না এমন কিছু। আমি দীর্ঘশ্বাস ফেলে হাসলাম, বললাম, পড়বে কি করে? আপনার কাছে হয়তো এটা এমন কোনো ব্যাপার না। অব্র ভাইয়া ভীষণ তথস্থ হয়ে বললেন, কি বলছো বলো তো সেজুতি? আমার মাথায় কিন্তু কিচ্ছু ঢুকছে না। আচ্ছা ভাইয়া, আপনি সত্যি আপুকে ভালোবাসেন তো? হঠাৎ এইরকম প্রশ্নে ভাইয়া ভ্যাবাচ্যাকা খেলেন, তবে বিলম্ব না করেই জবাব দিলেন, অবশ্যই বাসি।
আমি ভ্রু উচালাম। তাই? তাহলে আপনার ভাইয়ের এক কথায় বিয়ে ভেঙে দিতে রাজি হলেন কি করে? ভাই আর ধাক্কা খাওয়ার মতন করে তাকালেন। তুমি কি করে জানলে? কি করে জেনেছি সেটা গুরুত্বপূর্ণ নয়। এরকম করেছিলেন তো, তাই না? ভাইয়া এ পর্যায়ে দৃষ্টি সরালেন আমার থেকে। আমার হাসি পেল, তাচ্ছিল্যের হাসি। বললাম, আমি অবাক হয়েছি খুব। আপনাদের এতদিনের সম্পর্ক, অথচ ভাইয়ের এক কথায় কোনো প্রশ্ন না করেই আপনি বিয়ে ভাঙতে হ্যাঁ বললেন। একবারও ভাবেননি এতে আপুর কী অবস্থা হতো, ওর ওপর কী প্রভাব পড়তো? ও তো শেষ হয়ে যেত ভাইয়া, ভালোবাসার উপর থেকে বিশ্বাসটাই হারিয়ে ফেলতো। আর আপনি, আপনার ভালোবাসা কি মিথ্যা ছিল? আপনি কষ্ট পেতেন না? ভাইয়া নিচের দিকে তাকিয়ে বললেন, পেতাম, ওর থেকেও দ্বিগুণ কষ্ট পেতাম। আমি উদ্বিগ্ন হয়ে বললাম, তাহলে কি করে মত দিলেন আপনার ভাইয়ের এমন অন্যায় আবদারে? ভাইয়া তাকালেন। আমার ভাইকে তুমি চেনো না সেজুতি। আমি কষ্ট পাবো এমন কোনো কাজই ভাই কোনো দিন করবে না, এ বিশ্বাস আমার ছিল। কথাটা আমার কাছে যুক্তিহীন ঠেকল। বিরক্তিতে মাথা নেড়ে আরেক দিকে ফিরলাম। ভাইয়া লম্বা শ্বাস ফেলে বললেন, আমি যখন ছোট তখন বাবা মারা যান। ভাইয়ার বয়স কত আর, 15-16। বাবার হঠাৎ মৃত্যু মা মেনে নিতে পারেননি, শোকাস্তব্ধ হয়ে পড়েন। সংসার, ছেলে মেয়ে, জাগতিক সব কিছু তুচ্ছ মনে হলো মায়ের। কান্না আর উদাসীনতার কাছে। বহুদিন আমি মায়ের কাছে যেতে অবধি পারিনি। মা ঘরবন্দি থেকেছেন। সেই সময়টায় আমাকে কে সামলেছিল জানো? ভাই। দুহাতে তুলে নিয়েছিলে আমার দায়িত্ব। আমি ব্যথা পাবো এরকম কোনো সংকীর্ণ জায়গা ভাই ছাড়েনি। আমি কাঁদবো ভাই তা কখনো সহ্য করেননি। এমন অনেক কিছু যা মা দিতে চায়নি কিন্তু ভাই এনে দিয়েছে আমায়। আমার একবার চাওয়ায় নিজের প্রিয় জিনিসটা দিয়ে দিয়েছে, দ্বিতীয়বার প্রশ্ন করেনি। আর সেই ভাই জীবনে প্রথমবার কিছু চেয়েছিল, হোক আমার জীবনের চেয়েও দামি কিছু। আমি কেন দেব না সেজুতি? তুমিও তো আরিশাকে ভালোবাসো, তুমি হলে দিতে না? আমি নির্বাক হয়ে বসে রইলাম। কথার পরিপ্রেক্ষিতে জবাব শূন্য আমি। কি বলবো, কি উত্তর দেব? অব্র ভাইয়া আবার বললেন, জানি না তোমাদের মধ্যে কি চলছে, ভাইয়ের সাথে কবে আলাপ, কিভাবে এই বিয়ে তাও জানি না। তবে একটা কথা বলবো, ভাইকে যদি চিনতে পারো বুঝবে মানুষটা ভেতরে মোমের মতো নরম। ভালোবাসার তাপ পেলেই নির্বিশেষে গলে যাবে। তক্ষুনি অব্র ভাইয়াকে বাইরে থেকে ডেকে উঠলেন আন্টি। ভাইয়া আসছি বলে উঠে দাঁড়ালেন। আমার মুখের দিকে চেয়ে মুচকি হেসে বললেন, আসছি, হ্যাভ আ নাইট ড্রিমস। ভাইয়া চলে গেলেন। তারপর অনেকটা সময় পার হলো। হঠাৎ জুতো শব্দ পেয়ে আমার বুঝতে অসুবিধা হলো না কে আসছে। তৎক্ষণাৎ শুয়ে পড়লাম বিছানায়। ভান করলাম আমি ঘুমিয়ে গেছি। কেউ নিশ্চয়ই অকারণে ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলবে না। টের পেলাম পায়ের শব্দটা অতি সন্নিকটে আমার। এরপরে খুব কাছে এসে থামল। আমি চোখ খিচে বুজে কাত হয়ে শুয়েছিলাম। সেই মুহূর্তে হাতে টান পড়ল। রুদ্র রীতিমতো টেনে উঠিয়ে বসালেন আমায়। হকচকালাম। জিজ্ঞাসু চেহারায় ওনার দিকে তাকালাম। উনি ঘাড় কাত করে বললেন, বাসর রাতে স্বামীকে সালাম করতে হয় জানেন না? আমি দাঁত চেপে তাকিয়ে থাকলাম ওনার ফর্সা মুখের দিকে। পরপর খেয়াল করলাম ওনার পরনে নীল পাঞ্জাবি। মনোযোগী হয়ে নিজের শাড়ি দেখলাম। তারপর একই ডিজাইন, একই নকশা, কাপল সেট। উনি পোশাক মিলিয়ে কিনেছেন। কি ব্যাপার, শুনতে পাননি? শুনেছি। আমার সংক্ষিপ্ত উত্তরে উনি বোধহয় খুশি হননি। ভ্রু কুঁচকে পুরু কণ্ঠে বললেন, শুনলে বসে আছেন কেন? নিন, সালাম করুন। ঘাড় তেড়া লোক সালাম না করা অবধি যে আমাকে রেহাই দেবে না আমার বোঝা হয়ে গেছে।
ছোট্ট শ্বাস ফেলে নামতে উদ্যত হব, ঠিক তখনই উনি ভাব নিয়ে বললেন, থাক, দরকার নেই। ফের ফাজলামো। সালাম করতে বলে আবার। বিরক্তি তখন আমার রগে রগে দৌড়ে মরছে। রুদ্র আমার পাশে বসতে আমি দূরে সরতে গেলাম। অমনি উনি হাত চেপে ধরলেন। আমি জ্বলন্ত চোখে তাকালাম। হাত সরান। উনি শান্তভাবে বললেন, সম্ভব না, কাছে আসুন। আমি কিছু বলার পূর্বেই উনি হ্যাঁচকা টান মারলেন। হুমড়ি খেলাম ওনার বুকের ওপর। ওনার বুকের ভেতর ধুকপুক শব্দটা তখন স্পষ্ট কানে বাজল। আমি সরতে গেলাম, উনি বাধা দিলেন, বরং আরও শক্ত করে চেপে রাখলেন। আমার মাথায় তখন ঘুরছিল একটি প্রশ্ন, একদিনের আলাপে মানুষ কিভাবে এরকম ব্যবহার করতে পারে, নির্লজ্জ। উনি হাত শিথিল করলেন সময় নিয়ে। সুযোগ পেতেই আমি ছিটকে সরে এলাম। উনি কিছুক্ষণ চেয়ে থেকে অন্যদিকে তাকালেন, তারপর নিচের দিকে চেয়ে মুচকি হাসলেন। আমি ভেতরে কৌতূহলটা চেপে রাখতে না পেরে বলে উঠলাম, একটা কথা বলবেন? উনি ভ্রু নাচালেন, কি কথা? আমি অনতিবিলম্বে প্রশ্ন ছুড়লাম, আপনি এত ভাবওয়ালা একজন মানুষ হয়ে একটা মেয়েকে প্রথম দেখেই কিভাবে ছেঁচড়ামো করলেন? প্রেমপত্র, জোর করে বিয়ে, আশ্চর্য না? আপনার মতো লোক সে এই রকম করতে পারে এ মানুষ কস্মিনকালেও বিশ্বাস করবে? চেহারার সাথে চরিত্রের মিল নেই নাকি আপনি এই রকমই, যেখানেই গিয়ে মেয়ে দেখেন তাদের হাতে ফাঁকে চিঠি দেন, তুলে বিয়ে করেন? ভেতরে সব রাগ উগড়ে দিলাম আমি। তবুও মনে হলো যতটা চেয়েছিলাম তার এক আনাও পারিনি। অথচ রুদ্র শান্ত চোখে চেয়ে রইলেন। আমি থামলাম, নিঃশ্বাস নিলাম। তখনও উনি চুপ। বলবেনই বা কি? যা সত্যি তাই বলেছি। এরকম ঘটনা তো ঘটলো আমার সঙ্গে, তাই না? কে বলল? আমি কালই আপনাকে প্রথম দেখেছি। আমি সদা জাগ্রত হয়ে তাকালাম ওনার দিকে। ওনার বাদামি দৃষ্টিতে প্রশ্নবোধক দৃষ্টি বুলিয়ে বললাম, তাহলে? গম্ভীর মানুষটা মুচকি হাসলেন। সত্যি বলতে এত সুন্দর করে হাসলেন উনি, আমার চোখ জুড়িয়ে গেল এতে। চেয়েই রইলাম। উনি চুলগুলো ওপরে ঠেলে ভরাট কণ্ঠে বললেন, আমি আপনাকে আরও আগে থেকে চিনি। আমি বিস্মিত হয়ে বললাম, আগে থেকে? কবে থেকে চেনেন? কি করে? আমার উদ্বেলিত প্রশ্নে উনি বাঁকা হেসে ভ্রু গোটালেন। বলা কি উচিত? আমি দিশেহারা হয়ে বললাম, বলুন না, আমি না হলে কথা শুনতে না পারলে মরেই যাব। উনি তৎক্ষণাৎ চোখ রাঙিয়ে বললেন, এসব কি কথা? আমার উত্তেজনা নিভে গেল। মিনমিন করে বললাম, বলুন না প্লিজ। উনি খানিকক্ষণ চেয়ে রইলেন, নিষ্পলক, সুস্থির চাউনি। পরপর একটু এগিয়ে এসে বসলেন। আমি সত্যি নিলেই বললেন, তাহলে বলবো না। আমি দমে যাই, বসে রই, কথাটা আমাকে শুনতেই হবে। রুদ্র আমার থেকে চোখ ফিরিয়ে দেওয়ালে তাকালেন। বললেন, ড্রাইভার ছাড়া খুব কমই বের হই আমি, মাঝে মধ্যে বলতে গেলে। সেদিনও বেরিয়েছি। অনেকটা পথ এসে হঠাৎ খেয়াল করলাম গাড়ির ব্রেক কাজ করছে না, কিছুতেই থামছে না। আর যা হবার তাই হলো, ঠুকে গেল গাছের সঙ্গে। তাও ভালো, কারোর গায়ে ওঠেনি। দুপুরবেলা বলে রাস্তাঘাটে লোকজন একদমই নেই বললে চলে। আমার গাড়ির ফ্রন্ট কাঁচ ভেঙে ভেঙে আমার সমস্ত গা হাত পা কেটেছে। মাথায় লেগেছে স্টিয়ারিংয়ে। ফোঁটা ফোঁটা রক্ত শরীর চুইয়ে স্টিয়ারিং পড়ছিল, টের পাচ্ছি। অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে সৃষ্টিকর্তাকে ডাকছিলাম, কেউ একজন আসুক, আমাকে বাঁচাক। তার কিছু সময় পর টের পেলাম কয়েকটা মেয়েলি আওয়াজ। আমার হুঁশ তখনও বিপন্ন। দেখছি, শুনছি, কথা বলার শক্তি নেই। কলেজ ইউনিফর্ম পরা ৩-৪টে মেয়ে এসে ঘিরে ধরেছে আমার গাড়িটাকে।
তার মধ্যে একটি মেয়ে দরজা খুলে আমার কাছে এলো। আমাকে এই যে শুনছেন বলে ডাকলো অনেকবার। আমি কোনো মতে তাকিয়েছি কেবল। ভ্রু ভিজে চোখের পল্লব তখন পাথর সমান ভারী। ঝাপসা দৃষ্টিতেও মেয়েটির মুখের আদল বুঝতে পারি। তারপর জ্ঞান হারাই। যখন চেতনা ফিরল নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বেডে। সমগ্র গাত্র ব্যথা যন্ত্রণা চিনচিন করছে। হাত পা নাড়ানোর জোর অবধি নেই। অল্প সময় মাত্রই কেবিন ভরে গেল। মা কাঁদছিলেন অভ্র চিন্তিত। আত্মীয় স্বজন ব্যবসার লোকজন যে যেখান থেকে পারল দেখতে এলো, খোঁজ নিল। কথা বলতে পারলাম তার 2 ঘন্টা পরে। আমার বারবার স্পষ্ট সেই মেয়েটির কথা মনে পড়ছিল। সেই মেয়েটি যে আমার রক্তাক্ত গাল চাপড়ে আমাকে ডাকছিল। সেই কণ্ঠস্বর যা ঝংকারের মতো বাজছিল আমার কানে। আমি তৎক্ষণাৎ ডাক্তারকে প্রশ্ন করলাম, আমাকে হাসপাতালে কে আনলো? জানতে পারলাম কতগুলো কলেজ পড়ুয়া মেয়ে সিএনজি করে এনেছে আমায়। শুধু তাই নয়, তার মধ্যে একটি মেয়ে আমাকে রক্তও দিয়েছে। খুব আগ্রহ নিয়ে মেয়েটির ডিটেলস জানতে চাইলে তিনি নাম ছাড়া কিছু বলতে পারেননি। সেই নাম সেজুতি। একটু বলে উনি আমার দিকে তাকালেন একবার। আমার ঠোঁট নিজ শক্তিতে আলাদা হয়ে বসে আছে। উনি আবার বলতে শুরু করলেন, আমার সুস্থ হতে প্রায় 1.5 মাস লেগেছিল। সবল হয়ে সবার প্রথমেই মেয়েটিকে খুঁজব, এর আগে থেকেই ঠিক করা আমার লোক লাগালাম। ওই রোডের আশেপাশে সব কলেজে খোঁজ নিলাম, পাইনি। হঠাৎ একদিন অভ্র আমাকে জানালো ও একটি মেয়েকে ভালোবাসে। আরিশা নাম। মা ছবি দেখতে চাইলেন, ও দেখালো। পরপর নিয়ে এলো আমার কাছেও। আমার মনোযোগ অতটাও ছিল না। আমি তখন বের হওয়ার জন্য তৈরি। অভ্র আরিশার ছবি দেখাচ্ছিল, এমনকি ওর বাবা মা। এক পর্যায়ে বলল, এটা ওর ছোট বোন সেজুতি। নাম শুনতেই চকিতে তাকালাম আমি। তড়িৎ বেগে ফোনের স্ক্রিনে মন দিলাম। আরিশার সাথে সেই মেয়েটি, যার মুখচ্ছবি আমি দেখেছিলাম। সেদিনের থেকে আজ ভালো করে দেখলাম। সঙ্গে সঙ্গে আমার মস্তিষ্কে গেঁথে গেল যেন। আমার চিনতে একটুও অসুবিধা হয়নি। কেন হয়নি? অনেকগুলো দিন পেরিয়েছে, ভুলে যাওয়ার কথা ছিল, তবুও হয়নি। আশ্চর্য না? এটাই সেই মেয়ে যে আমায় রক্ত দিয়েছে, আমায় বাঁচিয়েছে। কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজে পেয়ে আমার আনন্দ বাঁধ ভাঙা। কিন্তু দুর্ভাগ্য, প্রকাশ করতে পারেনি। পাছে অভ্র বুঝে নেয়। শুধু জিজ্ঞেস করলাম, কোন কলেজে পড়ে? অভ্র থেকে জেনে আমি তৎক্ষণাৎ খোঁজ লাগালাম, পেয়েও গেলাম একদিনের মাথায়। মেয়েটি তার বাড়ির কাছে একটি কোচিং সেন্টারে পড়তো। আমি প্রায় প্রত্যেকটা দিন তাকে দেখতাম। কলেজ আর কোচিং শেষে নির্ধারিত সময় তাকে দেখতে যাওয়া আমার দৈনন্দিন রুটিনে পড়ল। কেন যেতাম, কেন দেখতাম, এসব উত্তর আমার কাছে ছিল না। শুধু জানতাম ছোট্ট মেয়েটাকে দেখতে ভালো লাগছে আমার, শান্তি পাচ্ছি খুব। আমি কাছে যেতে চাইতাম বহুবার, কিন্তু পারিনি, সংকোচ হতো। এর আগে এরকম ঘটেনি কি না? তার উপর সে ছোট। আর সেই সংকোচ কাটাতে কাটাতে 1 বছর পার হলো। পরই অভ্র এসে জানালো আরিশার বিয়ে ঠিক হয়েছে। মাও আমার সঙ্গে বিয়ের কথা বলে বলে ক্লান্ত। তাই সিদ্ধান্ত নিলেন অভ্রের বিয়ে আগে হবে। আমিও সাই জানালাম। সাথে আগ্রহ নিয়ে বললাম, কালই প্রস্তাব নিয়ে গেলে কেমন হয়? দুজনে রাজি হলো। আমার তখন অন্য চিন্তা, ভিন্ন উদ্দেশ্য। কখন মেয়েটির বাসায় যাব আর তাকে দেখব, একদম সামনে থেকে দেখব। রাস্তা ফুরালো বড্ড দেরি করে। গিয়ে দেখলাম সেই বহু কাঙ্ক্ষিত মানুষটি দরজার সামনে দাঁড়িয়ে, হাতে গোলাপ জলের সাদা কৌটো, পরনে পিঙ্ক চুড়িদার। কি অপরূপ লাগছিল।
কিন্তু কি জানেন, আমি রুদ্র রওশন চৌধুরী। নিজের অনুভূতি চেপে রাখার কৌশল রপ্ত ছিল আমার। খুব সুন্দর এলোমেলো মনটাকে গুছিয়ে নিলাম। মেয়েটির সঙ্গে ধমকাধমকিও করলাম। কেন জানেন? সেজুতি বোকার মতো চেয়ে থেকে দুদিকে মাথা নাড়ালো। জানে না সে। রুদ্র কণ্ঠ চেপে বলল, আপনার ধৈর্য দেখতে পরীক্ষা করছিলাম আপনি কতটা হজম করতে পারেন। তবেই না বুঝবো এই মেজাজি রুদ্রটাকে ভবিষ্যতেও আপনি সামলাতে পারবেন। একটু থেমে, আপনাদের বাড়ি থেকে ফিরেই মাকে বিয়ের কথা জানিয়েছি। আপনার প্রতি অনুভূতি তখন রগে রগে বইছে আমার। একটা মুহূর্ত আপনাকে ছাড়া চলবে না যেন। খুব আশা নিয়েছিলাম আমাদের বিয়ে নিয়ে, অথচ শুনলাম আপনি বিয়েতে না করেছেন। তাহলে বলুন তো মেনে নিই কী করে? আমি মেনে নিয়েও নি, তুলে নিয়ে বিয়ে করেছি আপনাকে, সম্পূর্ণ নিজের করে ছেড়েছি। ঠিক করেছি না? আমার অক্ষিপল্লব তিরতির করে নড়ছিল। কয়েক পলক কথা বলতে পারিনি। 1 বছর আগের সব কথা একে একে স্পষ্ট মনে পড়ল। কোচিন থেকে ফেরার পথে আমাদের সামনেই একটা গাড়ি প্রচণ্ড জোরে গাছের সঙ্গে বাড়ি লেগেছিল। আমরা অনেকে ছিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম প্রত্যেকে। হুঁশ ফিরতেই 3 জন ছুটে গেলাম সেই দিকে। বাকিরা ঝামেলা পোহানোর ভয়ে প্রস্থান নিল। ভেতরে লোকটির সারা মুখ তখন রক্তে মাখা, চেহারাটা বোঝা যায়নি ঠিকঠাক। লোকটিকে বাঁচাতে হবে ভাবতে থাকা আমার মস্তিষ্ক খেয়ালও করেনি ভালো করে। কয়েকজন মিলে ওনাকে হাসপাতালে নিতে সক্ষম হই। ডাক্তার জানালেন ওনার অবস্থা খারাপের দিকে, রক্ত লাগবে। আমি চটপট বলে দিলাম, আমার থেকে নিন। ওই দিন আপুর জন্মদিন থাকায় বাড়ি থেকে একের পর এক ফোন আসছিল। হাসপাতালে আছি বলতেও পারছিলাম না, অথচ সারা জামা ভর্তি লোকটির রক্তে। যখন শুনলাম রোগীর অবস্থা ভালোর দিকে, ফিরে এলাম বাড়িতে। রক্ত নিয়ে হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। তার পরদিন লোকটাকে দেখতে যেতে গেলেও শুনলাম ওনার বাড়ির লোক ওনাকে অন্য ক্লিনিকে শিফট করেছেন, যেটা বেশ দূরে। আমি আর যাইনি, ফিরে আসি। পরপর দিন গেলে ভুলে গেলাম সেই ঘটনা, অথচ ওই লোকটি ছিলেন রুদ্র। আমি তখন হাঁ করে চেয়ে বিস্ময়ভূত হয়ে বললাম, 1 বছর ধরে ভালোবাসেন আমায়? উনি মাথা দোলালেন। আমি ভাবছি, খুব ভাবছি, আড়াল থেকে একটা মানুষ আমায় ফলো করলো, রোজ দেখলো, আর আমি বোকারামটা টেরও পেলাম না। কি আশ্চর্য! আমার ভাবনায় ডুবে থাকা মন নড়ে উঠল ওনার হাতের স্পর্শে। আমি তাকালাম। উনি গভীর চোখে চেয়ে বললেন, 1 বছর আপনার কাছে আসার অপেক্ষা করেছি, আপনি আসেননি, এখন আমি এলাম। ফিরিয়ে দেবেন? কাছে টানবেন না? আমি তৎক্ষণাৎ কিছু বলতে পারলাম না, চুপ করে রইলাম। উনি কণ্ঠ খাদে নামিয়ে বললেন, একবার ভালোবেসে দেখুন, ঠকবেন না। আমি স্থির হয়ে বললাম, সময় লাগবে। উনি একটু হেসে বললেন, দিলাম সময়। আদেও সেদিন আসবে কি না কে জানে, যেদিন আমায় কাছে টেনে বলবেন, ভালোবাসি রুদ্র। আজ আমাদের সংসারে 3 বছর, আর এখন আমি ওই মানুষটাকে পাগলের মতো ভালোবাসি। যতদিন পার হয় আমার ভালোবাসা আকাশের মতো সীমা ছাড়ায়, পাহাড় ডিঙ্গায় পায় সমুদ্র সম গভীরতা। এখন তার উষ্ণ বুকে মাথা না রেখে ঘুমোলে আমার রাত কাটে না। ভীষণ ভোরে সবার আগে তার নীড়ের চিবুক না দেখলে দিন ভালো যায় না। আমি প্রতিদিন একটু একটু করে তার প্রেমে পড়েছি, হয়ে উঠেছি তার প্রণয়িনী। আমার ইচ্ছে শেষ নিঃশ্বাস অবধি তার অন্তঃকরণে আমার অস্তিত্ব থাকুক, যেখানে তার প্রণয়ের রসে আমি সিক্ত হব বহুবার। লেখা শেষ করে সেজুতি দাড়ি টানল। একবার তাকালো দেওয়ালে টাঙানো বিশাল ফ্রেমের ছবির দিকে। সেই ছবিটা
যেটা বিয়ের দিন তুলেছিল রুদ্র। ক্ষণিক হেসে দাঁড়ায় সে, আর সেজুতির ঠোঁটে হাসি বিলুপ্ত। অথচ এইটাই সেজুতির সবচেয়ে পছন্দের ছবি। এই 3 বছরে 3 লক্ষ ছবির চেয়েও এটাতে যেন খুঁজে পায় মিশ্র অনুভূতি। ভাগ্যিস সেই দিন উনি বিয়েটা করেছিলেন, না হলে এই চমৎকার মানুষটা মিস হয়ে যেত। সেজুতি প্রসন্ন শ্বাস টানল। ডায়েরিটাকে ড্রয়ারে রেখে উঠে দাঁড়াতে না দাঁড়াতেই পেছন থেকে দুটো শক্ত হাত জড়িয়ে ধরল। স্পর্শ পেতেই সেজুতি বুঝে ফেলল এটা কে। মুচকি হেসে বলল, কখন এলেন? রুদ্র তার চুলের ভাঁজে নাক ঘষে জবাব দেয়, এক্ষুনি। ফ্রেশ হবেন না? তুমি আমার ফ্রেশনেস। সেজুতি লজ্জা পায়, একটু চুপ থেকে বলে, শুনুন। ভালোবাসি। আমিও ভালোবাসি, তবে তোমার থেকে বহুগুণ বেশি। কেন এত ভালোবাসেন? রুদ্র হাতের বাঁধন দৃঢ় হয় আরও। সেজুতির কাঁধে থুতনি গুজে উত্তর দেয়, কারণ তুমি আমার সন্ধ্যা প্রদীপ, আমার সেজুতি, আমার প্রণয়নে আসক্ত প্রণয়িনী। সমাপ্ত।